আসলে আমরা যে স্বাধীনতার কথা বলি সেখানে মূল স্বাধীনতা কি? মূল স্বাধীনতা হচ্ছে কথা বলার স্বাধীনতা। আমি যে কথা বলছি সেই কথা বলার স্বাধীনতা। কথা মানে কি? প্রতিদিন তো আমরা ঘরের মধ্যে কথা বলছি, প্রতিদিন আমরা বন্ধুর সাথে কথা বলছি, সেই কথা। এটা হচ্ছে রাষ্ট্রের যে কোনো বিষয়ে কথা বলার স্বাধীনতাকে স্বাধীনতা বলে। যে রাষ্ট্রে কথা বলার স্বাধীনতা নেই সে রাষ্ট্রে আমরা পরাধীন। যেমন গত ফেসিবাদের 15 বছরের মধ্যে ম্যাক্সিমাম টাইমের মধ্যে আমরা কথা বলতে পারিনি। ধরেন আমরা দোকানের মধ্যে কথা বলছি, হয়তো সরকারের সমালোচনা করছি, যেহেতু সরকারের ফেসিবাদী সরকারের মধ্যে সমস্যা বেশি, তারা যেহেতু মানুষের মতামতকে গ্রাহ্য করে না, সেই হেতু ধরেন চালের দাম বাড়লো, ডালের দাম বাড়লো, আহ, বাড়া কমার মধ্যে থাকার অর্থনীতির যে ব্যাপারটা আছে সেটা থাকলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি বাড়তেই থাকে একটা পর একটা এবং সরকার যদি সেটা নানা ধরনের অজুহাত দেখায়, এবং আমরা যখন দেখি যে পণ্য বাড়ানোর যে সিন্ডিকেট রয়েছে, পণ্যের দাম বাড়ানোর যে সিন্ডিকেট রয়েছে সেটা সরকারের অলিগারদের মধ্যেই। সেই জন্য আমরা যখন এটা সমালোচনা করতাম তখন আমরা দেখতাম যে সমালোচনা করলেই গুম হয়ে যাচ্ছে, সমালোচনা করলেই তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। এক পর্যায়ে আমরা দোকানের মধ্যে যখন দেখতাম তখন আমরা দেখতাম যে ছাত্রলীগের কোনো ছেলেপিলা আছে কিনা বা আওয়ামী লীগের কোনো কেউ কান খাড়া করে শুনছে কিনা, এগুলো আমরা লক্ষ্য করতাম। এই অবস্থাটা মানে হচ্ছে পরাধীন অবস্থা। তার মানে আমরা নিজেদের দেশে, এটা স্বাধীন দেশে যাকে আমরা বলি বারবার যে 71 আমরা স্বাধীন হয়েছি, আমরা স্বাধীন দেশে আমরা কথা বলতে পারছি না। এখন কি আমরা কথা বলতে পারছি? এখন কি আমাদের ভয় হয়? দর্শক, আপনারা কমেন্টে জানাবেন যে আসলে আমি যে প্রশ্নটা করলাম সেটা আমার কিছুটা মাঝে মাঝে ভয় হয়। ভয় হয় কারণ আমার মনে হচ্ছে যে ধরেন বিএনপিকে আমরা পরাজিত করার জন্য, বিএনপি যখন অনেক বেশি স্বৈরাচার হয়ে উঠছিল তখন আওয়ামী লীগকে আমরা ডেকে এনেছিলাম। সেই আওয়ামী লীগ 15 বছরের মধ্যে আমাদের কথা বলতে দেয়নি, এবং কি কি করেছে কি কি করেনি সেগুলো সব আপনারা এখন জানেন। আরো বেরোচ্ছে গুম, হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তারপরে হচ্ছে ছাত্রলীগের তাণ্ডব। ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্টদের লেখাপড়ার বদলে সন্ত্রাস উদ্বুদ্ধ করার জন্য দা, ছুরি, বন্দুক, কিরিচ, কন্ডম সব রাখা। এগুলো তারা কোথায় ব্যবহার করবে? আরেকটা স্টুডেন্টের বিরুদ্ধে, যে তার ভাই। স্টুডেন্টরা বেসিক্যালি যে সমস্ত পরিবার থেকে বাংলাদেশ থেকে আসে, ম্যাক্সিমাম মিডল ক্লাস, হাই লেভেলের যেই মানুষজন রয়েছে তাদের তো বিদেশেই পড়াশোনা হয়, তারা সব বিদেশমুখী। তো আমরা এই মিডল ক্লাস পরিবারের ছেলেপিলে যারা হচ্ছে ইউনিভার্সিটিতে আসে, গ্রাম থেকে গঞ্জ থেকে বিভিন্ন জায়গায় অনেক ভালো করার প্রতিযোগিতা, ইউনিভার্সিটিতে টিকতে হলে তাকে অনেক ভালো করতে হবে, এটা হচ্ছে একটা বিষয়। কিন্তু ইউনিভার্সিটিতে আসার পরেই তার বিনাশ শুরু হয়। এতদিন তো তাই হয়েছে। তাহলে এই জিনিসটাকে আমরা স্বাধীনতা বলতে পারি না। আমরা ছিলাম পরাধীন। আমাদের সন্তানদের দিয়ে আমাদেরকে পরাধীন করে রাখা হতো। অন্যদিকে বিদেশের যে কানেকশন ছিল, ইন্ডিয়ার যে কানেকশন ছিল, সেখানেও তাদের কানেকশন ছিল। যেমন এখানে আমরা জানি যে অনেককেই কিন্তু গুম করে ইন্ডিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। ইভেন বিএনপি নেতা সালাউদ্দিনের কথা বলি, দীর্ঘ 15 বছর, সম্ভবত আর একটু কম, 12-13 বছর তিনি ইন্ডিয়াতে বন্দী ছিলেন। তাকে ইন্ডিয়ায় কে নিয়ে গেছে? তাকে ইন্ডিয়ায় নিয়ে যাওয়া হলো কেন? এখানে হচ্ছে বিষয়। ইন্ডিয়ার যদি সহযোগিতা না থাকে তাহলে কি তাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া সম্ভব? তাহলে ইন্ডিয়ার কোনো একটা সামরিক বা বেসামরিক গ্রুপের সাথে বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার ছিল, হাসিনা সরকার, তার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল কিভাবে তারা ইন্ডিয়াতে এখান থেকে পাচার মানুষ, বুদ্ধিজীবী বা যারা রাষ্ট্রের যারা সরকারের জন্য, মাফিয়া সরকারের জন্য, যাদেরকে মনে হবে যে ক্ষতিকারক, তাদেরকে যে কোনো প্রকারই তারা ইন্ডিয়াতে নিয়ে যাবে। এরকম ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার সংখ্যা অনেক।
যারা ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় লুকিয়েছিল, বিভিন্ন জায়গায় তাদেরকে অনেক গিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ইভেন আমাদের একজন এমপি ইন্ডিয়াতে নিয়ে গিয়ে খুন করা হলো। আমরা আসলে এই সমস্ত ব্যাপারে অনেক বেশি ইন্ডিয়া নির্ভর, অনেক বেশি ভারত নির্ভর। সেটা কেন সেটা আপনারা জানেন। এবং শেখ হাসিনা যেই শেষ আমলে শেষের দিকে যেই পরিমাণ কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিল, মানে একেবারে মাফিয়াদের মতো তাকে টিকে থাকতে হবে ছাত্রদের রক্তের উপর দিয়ে, এবং তিনি কিভাবে একটার পর একটা পুলিশ বাহিনীকে অর্ডার দিচ্ছেন, লাস্টে বাহিনীগুলো ভয় পেয়ে গেছে যে বাই চান্স যদি শেখ হাসিনা না টিকে তাহলে তাদের কি অবস্থা হবে। তারা এতদিন বুঝেনি। এই 15 বছর ধরে এই পুলিশকে সম্পূর্ণ দলীয়করণ করে ফেলা হয়েছে, আত্মীয়করণ করে ফেলা হয়েছে, বাহিনীগুলোকে আত্মীয়করণ করে ফেলা হয়েছে। ইভেন বর্তমানে যিনি সেনা প্রধান তিনি তো এখনো শেখ হাসিনার আত্মীয়। প্রত্যেক জায়গার মধ্যেই এই ঘটনা ঘটাইছে। 71-এর পর থেকে বাংলাদেশ হওয়ার রাষ্ট্রের জন্ম হওয়ার পর থেকে আমরা আজ পর্যন্ত যেই শাসন ব্যবস্থা, এখান থেকে আমরা আসলে বেরোতে চেয়েছি। আওয়ামী এবং বিএনপি রেজিম থেকে আমরা বেরোতে চেয়েছি, কিন্তু এই দেশে সবার থাকার অধিকার আছে। কিন্তু আমরা যে সিস্টেমের পরিবর্তন, এই দেশ থেকে তোমরা টাকা পাচার করবা না, বিদেশে মানুষকে তোমরা টাকা বানানোর মেশিন মনে করবা না, মানুষকে তোমরা মানে বোকা মনে করবা না। এই মানুষকে নিয়েই কিন্তু এই রাষ্ট্রটা। যদি জনগণ বাদ দিয়ে দিই একটা রাষ্ট্র থেকে, তাহলে আপনারা কাকে শোষণ করবেন, কার কাছ থেকে আপনারা টাকা ইনকাম করবেন, কাকে পণ্য বিক্রি করবেন, কার জন্য এখানে এনজিও আসবে, কার জন্য পৃথিবীর সেবা প্রতিষ্ঠানগুলো আসবে, কার জন্য বিদেশ থেকে মানুষ টাকা পাঠাবে যদি সবাইকে বাইর করে দিই। তাহলে এই মানুষগুলোকে নিয়েই কিন্তু এই রাষ্ট্রটা। মানুষহীন একটা আয়তন সীমানা কে রাষ্ট্র বলে না। তো এই রাষ্ট্রের এরকম একটা জায়গা আমরা চেয়েছিলাম, যে সাধারণ মানুষের যেই বলা হবে না এটা জিয়া পরিবারের রাষ্ট্র, বলা হবে না যে এটা মুজিব পরিবারের রাষ্ট্র, হাসিনা পরিবারের রাষ্ট্র, এটা গণমানুষের রাষ্ট্র, এটা একটা গণতান্ত্রিক দেশ। এই জায়গাটায় আমরা চেয়েছিলাম। তো বিএনপি যখন দীর্ঘদিন ধরে ক্ষমতা থেকে বাইরে ছিল, তো তখন তারাও দেশে সবাই চলে আসছে, বাইরে যারা ছিল, জেল থেকে যারা ছিল তারা বেরিয়ে গেছে। এবং যথারীতি আমরা বিভিন্ন সংবাদপত্রে খবর পাচ্ছি যে একটার পর একটা সারা দেশে যেই অন্যায়, যে অনিয়মের শেকল আওয়ামী রেজিম, শেখ হাসিনা রেজিম রেখে গেছে, ওই অবস্থানের মধ্যে সেখানে বিএনপির লোকজন ঢুকে পড়ছে। একথা বলে রাখি যে বিএনপির হাইকমান্ড থেকে তাদেরকে কিন্তু বারবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। তাদেরকে ইভেন সালাউদ্দিনকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে যে তিনি কেন এসালামের গাড়িতে চড়লেন। আমরা আসলে চেয়েছিলাম যে বিএনপির যে পরিবর্তন, এবং ইভেন তারেক জিয়া লন্ডন থেকে যেই কাজগুলো করছেন, আমাদের মনে হচ্ছিল যে বিএনপি আসলে পরিবর্তন হয়েছে এবং তাদের জায়গাটা পরিবর্তন হয়েছে। তাহলে কি তৃণমূল যে বিএনপির লোকজন আছে তারা কি তারেক জিয়ার কথা শুনছে না, এবং তারা বুঝতে পারছে না দেশে পরিবর্তন হয়েছে? এবং এই যে খাওয়া খাওয়ি, কিছুদিন আওয়ামী লীগ খেয়েছে, এবার বিএনপি খাবে। আরে ভাই, খাবেন কাকে? আপনি জনগণকে খাবেন। এই খাওয়া খাওয়া আমরা নিজেদের খাইতে দিব না। আমরা এই জন্য এত প্রাণ দিই নাই, এত আত্মহুতি দিই নাই। তো যে ভয়ের কথা আমি প্রথম দিকে বলছিলাম, সেই ভয় কি আপনাদের এখনো আবার লাগছে? আমার কিন্তু ভয় লাগছে। এই যে কথাগুলো আমি বলছি, এগুলো কি বিএনপি নিতে পারবে? দেখ, আওয়ামী লীগের মতো তারাই চলে উঠবে, তাদের সাথেই আবার তারা আমাকে আওয়ামী লীগ তকমা দিবে, তারা আমাকে নানা ধরনের ভারতীয় ইন্ডিয়ান দালাল বলবে। মানে এই যে মানে চিহ্নিত করা, আমরা যে পরস্পরকে চিহ্নিত করে দেশটার মধ্যে থাকার চেষ্টা করছি, যে আপনি রাজাকার, শেখ হাসিনা রেজিম যেটা বলতো যে আপনি রাজাকার, আপনি মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযোদ্ধা, তার বাপ স্বাধীন করেছে দেশটা, আর কেউ নাই, আমার বাপের দেশ আর স্বাধীন করছে, এটা আমার দেশ। মানে এইরকম পারিবারিক যেই অশিক্ষিত যে চিন্তা ভাবনা, মানে একনায়কতান্ত্রিক যে চিন্তা ভাবনা, যে গুন্ডাতন্ত্রের যে চিন্তা ভাবনা, এখান থেকে কি বিএনপি বেরিয়ে আসতে পারবে? না হলে তো সেই ভয়ের মধ্যে আমরা রয়ে গেলাম। তো যে কথাটা বললাম যে সালাউদ্দিন সাহেবকে বিএনপির হাইকমান্ড থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে,
এবং গাড়িগুলো যে তারা নিয়ে গেছে তার জন্য তারা সংবাদ সম্মেলন করেছে, সেই কমিউনিটিটা ভেঙে দিয়েছে। আহ ঢাকার সহ যে শহরগুলোর যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতগুলো এখন বিএনপির দখলে চলে গেছে, সেখান থেকে যথারীতি চাঁদাবাজি চলছে। এই যে আপনার আজকে একটা পত্রিকায় আসলো যে মামলা না দেওয়ার কথা বলে চাঁদা চেয়েছে বিএনপির কে বা কারা। তো একটার পর একটা প্রতিদিন পত্রিকাগুলো আপনারা আমার চেয়ে বেশি ইম্পর্টেন্ট খবর রাখেন, আমি জানি। তো আসলে আমরা কোথায় যাচ্ছি? এই প্রশ্ন এখন করতে হবে আমাদেরকে। আমরা ভয় থেকে বেরিয়ে আবার ভয়ের মধ্যে কেন ঢুকবো? একদিকে রাষ্ট্র সংস্কার, আমরা জানি তার জন্য সময় লাগবে এবং তারা কাজ করছেন ডক্টর ইউনূসের নেতৃত্বে। আমরা তাদের বিশ্বাস করতে চাই, তাদের নেতৃত্বেই আমরা এই হাসিনা রেজিম থেকে বেরিয়ে এসেছি। এখন আবার যদি আমরা সে তাদের এই কাজের সুযোগে যদি আমরা এই দেশটাকে আবার অস্থিতিশীল করে তুলি, তাহলে আসলে আমাদের যাওয়ার আর কোথাও থাকবে না, কিছু থাকবে না। এই কাজ থেকে আমরা আর বেরোতে পারবো না। সো এদেশে যদি রাজনীতি করতে ইচ্ছে হয় ভবিষ্যতে, আসলে যে সময়টা এসছে, যে তরুণরা দেশটাকে এই অবস্থায় মুক্ত করেছে এই হাসিনা রেজিম থেকে, এই স্বৈরাচার থেকে, ইভেন এটা আজকে হয়নি, দীর্ঘদিন ধরে এটা বিএনপি থেকেও বেরিয়ে আসতে হয়েছে। একটার পর একটা শিক্ষা নিয়ে আমরা আজকে এই পর্যায়ে এসেছি। তো আমাদের আসলে মুক্তির যেই কাজটা করা উচিত মুক্তির জন্য, গণমুক্তির জন্য, সেটা হচ্ছে সবাইকে সহনশীল আচরণ করা, আগের জায়গায় ফিরে না যাওয়া, মানুষকে লুটপাটের বস্তু মনে না করা। মানুষ শুধু লুটের মাল, তাকে কেন্দ্র করে যা আসবে সব খেয়ে ফেলা। বিভিন্ন জায়গায় এই জুচ্ছুরি যে যার মনে থাকবে তারা গঠন করবে সরকার। আমরা এই জায়গায় ফিরতে চাই না। তো যে কথাটা বললাম যে স্বাধীনতা হচ্ছে আমি যদি বিএনপির বিরুদ্ধে কথা বলতে পারি, জামাতের বিরুদ্ধে কথা বলতে পারি, এবং সেটা তাদের সহ্য করতে হবে, সেটা তাদের শুনতে হবে, সেই অবস্থাটাই আমরা মনে করবো যে স্বাধীনতা। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।